হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি অনার্সের 6 সেমিস্টারের যে CC13 পেপারটি আছে, তো সেই CC13 পেপারের 2023-এ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা টিকা। এই তোমাদের 2023 সালে এসেছিল প্রশ্নটি, এবং তোমরা মনে রাখবে তোমাদের 2023 সালের প্রশ্নপত্রগুলো কি খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের বলবো, এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন একটি পরীক্ষা, কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য। তো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগের ভিডিও দেখোনি, তোমাদের 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের প্লে লিস্ট করে দেওয়া আছে, তোমরা পারলে তোমরা কিন্তু আগের ভিডিও তোমরা কিন্তু দেখে নিও। দেখো তোমাদের প্রথম প্যারা এই প্রশ্নের, দেশভাগের পর জাতীয় জীবনের এক অতি সংকটময় পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, খাদ্য ঘাটতি, উদ্বাস্তু সমস্যা, কাঁচামালের অভাব এবং দেশভাগজনিত সমস্যা যখন দেশকে চরম অর্থনৈতিক বিপর্যয়ের সামনে দাঁড় করায়, তখন এ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। এই লক্ষ্য ছিল মূলত দুটি, যথা যুদ্ধ ও দেশভাগের ফলে ভারতে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তা দূর করা, 2, উন্নয়নমূলক কর্মপদ্ধতির মাধ্যমে ভারতের জাতীয় আয় এবং ভারতীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত করা। আসবো পরের পেরা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি, সেচ, পরিবহন ও পুনর্বাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কৃষির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ অত্যন্ত একটা যুক্তিযুক্ত ছিল, কারণ মারাত্মক ধরনের খাদ্য সংকটের সমাধানের জন্য কৃষি উৎপাদন বৃদ্ধি ছিল অপরিহার্য। কৃষিকে গুরুত্ব দেওয়ায় শিল্পে বিশেষ বিনিয়োগ করা সম্ভব হয়নি। শিল্প সম্প্রসারণের দায়িত্ব মূলত ব্যক্তিগত উদ্যোগের উপরেই ছেড়ে দেওয়া হয়। এই পরিকল্পনায় প্রথমে সরকারি উদ্যোগে ব্যয় ধরা হয় 2069 কোটি টাকা, পরে এর পরিমাণ বৃদ্ধি করা হয় 2378 কোটি টাকা। বাস্তবে কিন্তু ব্যয় হয় 1960 কোটি টাকা। আসবো পরের প্যারা, প্রথম পরিকল্পনার লক্ষ্যগুলি মোটামুটিভাবে সফল হয়। জাতীয় আয় এবং মাথাপিছু আয় যথাক্রমে 18% এবং 10.8% বৃদ্ধি পায়, যেখানে 1950 থেকে 51 সালে জাতীয় আয় ছিল 8,850 কোটি টাকা এবং মাথাপিছু আয় ছিল 246.3 টাকা। পরিকল্পনার পর আর 1951-56 সালের পরে তা বৃদ্ধি পেয়ে হয় 10,480 কোটি টাকা এবং মাথাপিছু আয় হয় 273.6 টাকা। কৃষি উৎপাদনও 22% বৃদ্ধি পায়। খাদ্যশস্যের উৎপাদন 616 লক্ষ টনকে অতিক্রম করে, ক্রস করে যে টার্গেটটা করা হয়েছিল সেটা দাঁড়ায় গিয়ে 650 লক্ষ টন দাঁড়ায়। বাণিজ্যিক শস্যের মধ্যে তুলা, তৈলবীজ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও পাট ও আখের উৎপাদন লক্ষ্যে পৌঁছাতেই পারেনি। শিল্প উৎপাদনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যায়। শিল্প উৎপাদনে 39% বৃদ্ধি পায়। সিমেন্ট, ভারী রাসায়নিক দ্রব্য, ইঞ্জিনিয়ারিং শিল্পায়ত দ্রব্যের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। এইভাবে নানা দিক দিয়ে অগ্রগতি লক্ষ্য করা যায়। আসবো শেষ পাড়া, লাস্ট পাড়া। এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমাদের আমি এই পেপারের শর্ট কোশ্চেন আর তোমাদের সাপোর্টিং প্রশ্ন, শর্ট কোশ্চেনের লাস্ট মিনিট সাজেশন, ফুল সাজেশন, এমনকি অন্যান্য পেপার সবই তোমাদের দিয়ে দিচ্ছি। যা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে বা প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিও। লাস্ট পেপার দেখো, মোটামুটিভাবে পরিকল্পনা সফল হলেও এর কিছু ত্রুটি নজরে আসে। যেমন এই পরিকল্পনায় প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ ছিল 2,378 কোটি টাকা, কিন্তু বাস্তবে ব্যয় হয় 1,960 কোটি টাকা। এটা নিঃসন্দেহে পরিকল্পনা রচনা ও রূপায়ণের ত্রুটি বলা যায়। আবার কৃষির উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করায় বৃহৎ শিল্পগুলি সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়। এই সব ত্রুটি সত্ত্বেও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব অস্বীকার করা যায় না। ভারতে পরিকল্পিত অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল এক নির্ভুল পদক্ষেপ। সবশেষে বলা যায়, ভারতীয় অর্থনীতিতে দীর্ঘকাল ধরে যে স্থিতাবস্থা চলছিল, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তার অবসান ঘটিয়ে
গতিবেগের সঞ্চার করে। তো এই ছিল তোমাদের এই প্রশ্নের উত্তর আলোচনা করলাম। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই।